শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদিনকার মতো চেষ্টা করব খবরটা খুব বড় না করতে এবং দ্রুততার সাথে বলতে, যাতে করে সব আপডেট এই 1 ঘন্টায় জেনে যেতে পারেন। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ জানিয়েছেন যে তার শরীরে তাপমাত্রা ওঠানামা করায় হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। বিকেল 4:15টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার ফাংশন টেস্টের জন্য সময় লাগতে পারে, তাই 2-1 দিন হাসপাতালে থাকতে হতে পারে। এর আগে খালেদা জিয়াকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। করোনা আক্রান্ত হওয়ার পরে চলতি বছরের 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় 1.5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন। কিন্তু নানা রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন জানিয়ে আসছে তার দল এবং পরিবার। আমরা একটু আপনাদেরকে জানাতে চাই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সবশেষ যে পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যে আপডেট আছে আমাদের সহকর্মী আকলাক সাফা জানাবেন। সাফা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আলাদা করে কোনো প্রশ্ন নেই, যেই তথ্য আপনার কাছে আছে একটু জানাবেন। বৃষ্টি, আপনি নিজেই যেমনটা বলছিলেন যে 2 দিন যাবৎ তিনি কিন্তু জ্বরে ভুগছিলেন। এছাড়াও তার বেগম খালেদা জিয়ার কিডনিজনিত কিছু জটিলতা রয়ে গেছে, সেই জন্য ক্রিটিনিনের পরীক্ষা সেটির স্যাম্পল নেওয়া হয়েছে এবং লিভার ফাংশনের জন্য লিপিড প্রোফাইলের স্যাম্পল নেওয়া হয়েছে। তাছাড়া কিছু ব্লাডের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর স্যাম্পল এরই মধ্যে নেওয়া হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী, অর্থাৎ ক্রিটিনিন এবং লিপিড প্রোফাইলের জন্য লম্বা কিছুটা সময় লেগে যায় এবং সেই রিপোর্ট আসার পর পরবর্তীতে কী সিদ্ধান্ত হবে সেটি কিন্তু রিপোর্টের যে কাউন্টগুলো থাকবে সেই কাউন্টগুলোর উপরেই সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেটি তারা সাজেস্ট করবেন পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে। 4:11 খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন এবং সে সময় কিন্তু দলীয় নেতাকর্মী যারা ছিল তারা হাসপাতালের আশপাশের এলাকা পুরোটাই কিন্তু জড়ো হয়ে গিয়েছিল। বেগম খালেদা জিয়াকে হাসপাতালে উঠানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তার যে আগের যে মেডিকেল রেকর্ড রয়েছে সেই মেডিকেল রেকর্ড থেকে, যেগুলো এভার কেয়ার হাসপাতালে সংরক্ষিত রয়েছে, সেই রেকর্ড ধরেই কিন্তু তার পরবর্তী যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো হয়েছে। তখনই হাসপাতাল কর্তৃপক্ষকে থেকে বলা হয়েছিল যে তাকে 2টা করা যেতে পারে। এক হতে পারে তিনি প্রতিদিন এসে তিনি সেই পরীক্ষাগুলোর আপডেটগুলো তিনি করবেন, অথবা তাকে হাসপাতালে ভর্তি করা। সেক্ষেত্রে পরিবারের সদস্যরা তারা সিদ্ধান্ত নিয়েছেন ভর্তি করাবেন এবং 5:30 নাগাদ তার ভর্তিটা নিশ্চিত করেছেন আমাদেরকে হাসপাতালের যিনি পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ। তিনি কিছুক্ষণ পর পরিবারের পক্ষ থেকে এবং খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের যে ডাক্তার তিনি আসবেন। আসার পর তিনি এই সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। এই মুহূর্তে যোগ দেবার জন্য ধন্যবাদ সাফা। চলতি সপ্তাহে 12 থেকে 17 বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের একটি অনুষ্ঠান শেষে এমন তথ্য জানিয়ে বললেন, টিকা সংরক্ষণ জটিলতার কারণে সারা দেশে 21টি কেন্দ্রে শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে, তবে কোন কোন কেন্দ্রে দেওয়া হবে তা তিনি জানাননি। নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে বললেন, প্রথমে স্কুলের কাছ থেকে তালিকা এনে টিকা দেওয়া হবে, পরে তাদের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে যুক্ত করা হবে। শিশুদের টিকা কেন্দ্র আলাদা হবে বলেও জানান তিনি। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আমরা ফাইজার ভ্যাকসিনটা দেব। আমাদের একটা বড় পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটার একটা বড় অংশ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করে দেবেন হাইকোর্ট। একজন করে সাবেক বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আইনজীবীর সমন্বয়ে এই বোর্ড গঠিত হবে। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চ। সকালে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির বিষয়ে এক শুনানিতে এমনটাই জানিয়েছেন হাইকোর্ট। এর আগে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির সব তথ্য হাইকোর্টে জমা দেন রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম RJSC-কে। ই ভ্যালির অবসায়ন চেয়ে ভোক্তা ফরহাদ হোসেনের করা আবেদনের শুনানিতে এসব সিদ্ধান্ত জানান হাইকোর্ট। এর আগে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেয় হাইকোর্ট। সেই সাথে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের উপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে,
এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে, এরকমই একটা অভিপ্রায় ব্যক্ত করেছে। যে যিনি পিটিশনার আজকে দরখাস্ত করেছেন, তার উচিত ছিল ভোক্তা অধিকারের কাছে একটি দরখাস্ত করা বা প্রতিযোগিতা কমিশনকে জানানো বা আরজেসিকে জানানো এইসব অনিয়মের ব্যাপারে, কিন্তু তার কোনোটিই তারা করেননি। না করে তারা সরাসরি এই ওয়াইন্ডিং আপের দরখাস্তটি করেছেন। দেবীচরণে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর পূজা পর্ব শেষ হয়েছে। এখন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে যাচ্ছেন ভক্তরা। ভোরে কলাব স্নান হয়েছে। দেবীর নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে সপ্তমী পূজার আচার অনুষ্ঠান শুরু হয়। নানা আচার রেওয়াজে নবপত্রিকা প্রবেশ করেন দেবী দুর্গা। এরপরে দর্পণে দেবীকে স্নান করানো হয়। পরে সপ্তমী বিহিত পূজা শুরু হয়। প্রকৃতিকে দেবীর শক্তিরূপে দেখতে কলাগাছ সহ 9টি উদ্ভিদ বা পাতা দিয়ে পূজা করা হয় এই সপ্তমীতেই। এবছর মার কাছে প্রার্থনা হচ্ছে, এবছর যেরকম আমরা সুন্দর করে পুজোটা উদযাপন করতে পারছি, যা গত বছর করতে পারিনি, এটাই যেন আগামী বারগুলোতেও চলতে থাকে। একটা আনন্দময় পরিবেশে সেটা যেন আগামী বছর খুব ভালোভাবে উদযাপন করতে পারি, যেন করোনাটা এই বছরই পৃথিবী থেকে বিদায় নিক। প্রণাম করলাম, প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে। আমরা নতুন জামা পুজোর জন্য কিনেছি। সুস্থ মতো চলতে পারি, মার কাছে এই আশীর্বাদ কামনা করি। দেখতে পাচ্ছি আমার সহকর্মী শওকত মজুর শান্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি এই মুহূর্তে আছেন রমনা কালী মন্দিরে। ঠিক এখনকার আনুষ্ঠানিকতা যা চলছে তাই জানতে চাচ্ছি শান্ত, যেহেতু মহাসপ্তমী এবং এই মুহূর্তে আরতি হবার কথা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা কিংবা কেমন দেখছেন সব মিলিয়ে? বৃষ্টি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে ধোঁয়া উঠছে এবং এখানে ঢোল বাদ্য সহ বাদকরা কিন্তু বাজিয়েই চলেছেন। অর্থাৎ সন্ধ্যার যে আরতি, সেই আরতি কিন্তু শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো এবং আজকের মহাসপ্তমীর যে আরতি, সেই আরতি চলছে এবং এখানে ভক্তাগণে যারা আছেন তারা কিন্তু সন্ধ্যার আগে থেকে বিকাল থেকেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন, আসছেন, দেবী দর্শন করছেন এবং দেবীর যে আরতি, সেই আরতিতে তারা অংশগ্রহণ করছেন। এবং এই রমনা কালী মন্দিরে কিন্তু বড় একটা অংশ জুড়েই নারীদের অবস্থান এবং নারীরা কিন্তু পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করছেন। বিশেষভাবে বলা যায় যে ঢাকা শহরে একমাত্র একটি এই মন্দিরটিতেই। এবং এখানে ভক্তানুরের সাথে আমার কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা, সকালবেলার যে আনুষ্ঠানিকতা, সেটা শেষ হয়েছে এবং সন্ধ্যায় আসলে এই সন্ধ্যা আরতির পরে আর বড় কোনো আয়োজন থাকছে না। যদিও দর্শনার্থীরা বা ভক্তনুরাগীরা তারা কিন্তু আসবেন এবং এসে তাদের যেই দেবী দর্শন এবং দেবীর প্রতি যে তাদের আরাধনা, সেই আরাধনা তারা এখানে প্রকাশ করে যাবেন। আর এখানে যারা মন্ত্র পাঠ করছেন তাদের সাথেও কথা হচ্ছিল এবং অনেক ইচ্ছাকাঙ্ক্ষী মানুষ যারা আছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরছেন, তারাও কিন্তু এই আরতিতে অংশগ্রহণ করছেন এবং বিশেষ করে বাদক দল কিন্তু বলা যায় যে বিকাল থেকেই এই আরতির যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সময় দিতে এসে কিন্তু তারা তাদের যে বাদক দল, সেই তাদের বাদ্য বাজনা কিন্তু বাজিয়ে চলেছেন। তো বলা যায় যে এই আরতির অংশটি চলবে আরও কিছুক্ষণ এবং তারপর পরই আসলে মহাসপ্তমীর যে মূল আনুষ্ঠানিকতা, সেটি আজকের মধ্যে এখানে শেষ হয়ে যাবে। অষ্টমীর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আগামী দিন থেকে শুরু হয়ে যাবে। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম সেখানকার চিত্র শান্ত। দর্শক, আমরা এবার একটু ঢাকার বাইরে যাব। ঢাকার বাইরে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছি। প্রবীর, এই সন্ধ্যা আরতির খবরই জানতে চাই। মাত্রই ঢাকার খবর জানাচ্ছিলাম দর্শকদের, কালী মন্দিরের যে চিত্র দেখাচ্ছিলাম, আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ যে আনুষ্ঠানিকতা চলছে সেটা একটু দেখিয়ে দিবেন আমাদের। বৃষ্টি, সকালেই কিন্তু অশুভ শক্তিকে শোধনের মাধ্যমে শুভ শক্তির উদয়, একই সাথে শুভ বুদ্ধির প্রত্যয় নিয়ে মহাষষ্ঠী পূজা শুরু হয়েছে এবং পূজার দ্বিতীয় দিন। আমরা আছি নগরীর আদি কালীবাড়িপাড়া সার্বজনীন পূজা মন্দিরে। এই মন্দির একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আমরা যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, মূল যে প্রতিমা, দুর্গা প্রতিমা, তার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এর বাইরেও ভিন্ন রূপে যেটি দেখতে পাচ্ছেন মহেশ্বর, ব্রহ্মসহ বিভিন্ন দেবতাদের অবয়ব তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করা শুধুমাত্র খবরের কাগজ দিয়ে। এবং এটি কিন্তু আকর্ষণ
এই মন্দিরের চারিপাশেই কিন্তু বিভিন্ন অবতার অবতার সহ বিভিন্ন দেব দেবীদের নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ এবং রাধার যে কল্পকাহিনী রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা দেখি যে এখানে প্রচুর পরিমাণ মানুষ ভিড় করেছে, মানে সন্ধ্যার পরে মানুষের যে দেবী দেখার যে প্রত্যাশা, শুধু দেবীই নয়, সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল সব মিলেই কিন্তু সবাই দেখতে আসে, সেটি কিন্তু মানুষের ভিড় জমেছে। এবার যদি আমরা প্রতিমাটা একটু দেখাই, যে দুর্গা সহ তার যে 4 সন্তানকে নিয়ে তিনি গত 2 দিন আগে মর্তে প্রবেশ করেছেন, অর্থাৎ স্বর্গলোক থেকে পিতৃলয়ে বা শ্বশুরালয় থেকে পিতৃলয়ে, সেইখানে সমস্ত দেবতাদেরকেই কিন্তু একটু ভিন্নভাবে এই মন্দিরে সাজানো হয়েছে এবং এটি দর্শনার্থীরা প্রচুর রয়েছে। যত রাত হবে, খুলনাতে আমরা দেখেছি তত বেশি দর্শনার্থী এখানে আসে এবং সারা রাত পর্যন্ত কিন্তু মন্দিরে এই ভিড়টা থাকে। আর সন্ধ্যা আরতির যে প্রশ্ন করেছেন সেটা এই মন্দিরে পুরোহিতের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন 7টার সময় পুরোহিত সন্ধ্যা আরতি শুরু করবে এবং সময় ভেদে কিন্তু প্রতিটা মন্দিরেই 7টা, 7:30, 8টায় সন্ধ্যা আরতি যে পর্বটি রয়েছে সেটি ঢাকের বাদ্য, কাশির বাদ্য, বাঁশি সহ নানান অনুষঙ্গের মধ্য দিয়ে সেটি সমাপ্ত হবে। এর মধ্যে দিয়ে আজকে পূজার দ্বিতীয় দিন যাবে, আগামীকাল মহাষষ্ঠী, যেখানে কুমারী পূজা, সন্ধি পূজা সহ নানা অনুষ্ঠান হবে। সেই প্রত্যাশা করছে ভক্তকুল আগামী দিনটির জন্য। বৃষ্টি, ধন্যবাদ। ধর্মের নামে দেশে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল তাদের কঠোরভাবে দমন করা হয়েছে, কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজার মহাসপ্তমীতে মণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে এমন মন্তব্য করে মন্ত্রী বলেছেন, দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার, উৎসব সবার, এই নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। পূজা মণ্ডপগুলোতে কোনো ধরনের ঝুঁকি নেই, তারপরে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। যারা অস্থিতিশীল পরিস্থিতি নিজের স্বার্থের জন্য করতে চেষ্টা করে তাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আমাদের দেশের মানুষ তার প্রতিবেশী কে কি করছে সুখে থেকে তার পাশে দাঁড়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা সেই নীতিতেই, বাংলাদেশের মানুষ সেই নীতিটাকে হৃদয়ে ধারণ করি। ঝুঁকিপূর্ণদের সুরক্ষা নিশ্চিতে এবার কোভিড-19 বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ করল WHO। 60 বছরের বেশি বয়সীদের তৃতীয় ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে WHOর বিশেষজ্ঞ দল। বিশেষভাবে সিনোফার্ম বা সিনোভ্যাক ভ্যাকসিনের বেলায় বুস্টার ডোজ নেওয়া বেশি জরুরি। টিকার অসম বন্টন নিয়ে আবারও ধনী দেশগুলোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাপ সম্মেলনে তিনি বলেছেন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে ব্যর্থ বিশ্ব, সুরক্ষায় G20 দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান তার। অনেকেই আছেন 2 ডোজ টিকা যাদের শরীরে যথার্থ অ্যান্টিবডি তৈরি করেনি। লাতিন আমেরিকায় গবেষণায় দেখা গেছে সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নির্দিষ্ট সময়ের পর ঝুঁকিপূর্ণদের সুরক্ষা দিতে পারছে না। পূর্ণ সুরক্ষার জন্য তাদের অতিরিক্ত ডোজ নেওয়া প্রয়োজন। বিশ্বের অন্তত 400 কোটি মানুষ প্রয়োজনের মুহূর্তে কোনো ধরনের আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা পায়নি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ব্যর্থতার ঝুঁকিতে। অস্থিতিশীলতা আর সংঘাতপূর্ণ এলাকাগুলোর মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে। টিকা বৈষম্য বিশ্বের নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ। ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে বিশ্ব ব্যর্থ। করোনা ভাইরাস প্রতিরোধে মুখে খাওয়া ট্যাবলেট মলনুপিরাভির ব্যবহারে জরুরি অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক। সোমবার মার্কিন খাদ্য ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান FDA এর কাছে এই আবেদন জানানো হয়েছে। দাবি, করোনার হালকা থেকে মাঝারি লক্ষণের চিকিৎসায় এই ওষুধটি কার্যকর। কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার 50% পর্যন্ত কমাতে সক্ষম। প্রতি কোর্সের মূল্য $700। সাফ ফুটবলে কাল অঘোষিত সেমিফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি বিকেল 5টায় শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত 2 সেমিফাইনাল। সেখানে প্রথমটিতে চাপমুক্ত থেকে বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে ফিরতে চান মাঠের অদম্য সেনানী রাকিব হোসেন। টিম ম্যানেজমেন্টও বিশ্বাস করে এবার ফাইনালে ওঠা সম্ভব, আর নিজেদের সর্বোচ্চটা দিতে মুখে আছে গোটা দল। দল হারছে, এমনি কষ্ট লাগার ব্যাপার। আমি চাই সামনের ম্যাচে আর ভালো করে খেলা ম্যাচটা উইন করতে চাই। ওদের চিন্তা থাকবে ড্র হবে, কিন্তু আমাদের চিন্তা জিতা, কারণ আমরা বেশি প্রেশার থাকবো না, কারণ ওরা প্রেশার বেশি থাকবে, কারণ ওদের ওদের 6 পয়েন্ট, আমাদের 4 পয়েন্ট, আমরা জেতার জন্য খেলবো, কোনো প্রেশার নেই।
টি-20 বিশ্বকাপের আগে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি রাত 8টায় শুরু হবে এবং সেই ম্যাচের আগে 2 ঘন্টার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না, ব্যাক ইনজুরিতে পড়ায় এই ম্যাচে তিনি খেলবেন না। আর আইপিএল শেষে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। 14 অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে আবার ওমানে ফিরে যাবে টাইগাররা, আর সেই ফেরাটা 16 অক্টোবর। ঠিক পরদিনই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। খুব বেশি কনসার্ন নেই, রিয়াদের অবভিয়াসলি একটু হালকা স্লাইড ব্যাক পেন আছে, বাট যেহেতু সামনে যখন আমাদের কম্পিটিশন শুরু হবে তখন খুব একটা বিশ্রাম পাওয়ার সুযোগ নেই, ব্যাক টু ব্যাক ম্যাচ আছে, যার জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। যেহেতু আমাদের সিজন প্লেয়ার, তোর একটু বিশ্রাম দিলে এবং ম্যাচের আগে প্রস্তুত করতে পারলে ভালো হয়, সেটাই করছি আমরা। গুটি কয়েক প্রতিষ্ঠানের অনিয়মের কারণে বিতর্কিত অবস্থায় পড়েছে ই কমার্স খাত। তবে ভবিষ্যতে ই কমার্সের বিকল্প নেই, তাই নিয়ম মেনে যেসব প্রতিষ্ঠান এখনো সেবা দিচ্ছে তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে ই ক্যাব অ্যাসোসিয়েশন। অনলাইন কেনাকাটায় সচেতনতামূলক 10 on 10 এই ক্যাম্পেইনের উদ্বোধন করে এমন তাগিদ উঠে আসে এবং জেনে শুনে বুঝে এই স্লোগান সামনে রেখে বক্তারা বলেন, ই কমার্স শুনলে মানুষ এখন ভয় পায়। টাকা দেওয়ার পরে চাহিদা মতো পণ্য পাবে কিনা তা নিয়ে গ্রাহক এখন শঙ্কিত। সবাই অসৎ উপায়ে আয় করতে চায় না। উল্লেখ করে বলা হয়েছে এই খাতে ভালো উদ্যোক্তা এখনো আছে, নতুন আইন না করে বিদ্যমান নীতিমালা কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। 20 দিনের এই সচেতনতা কার্যক্রমে অংশ নিচ্ছে 20টি ই কমার্স সাইট ও লজিস্টিক কোম্পানি। ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে, সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, সেখানে আমরা যদি ই কমার্স থেকে পিছিয়ে থাকি তাহলে আলটিমেটলি আমাদেরই ক্ষতি হবে। সো এই ই কমার্সটাকে আসলে এটা প্রসপেক্টটা বুঝে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কয়েকটা কোম্পানির জন্য পুরো সেক্টরটাকে প্রশ্নবিদ্ধ করা আসলেই অন্যায়। এখনো ই কমার্স ইন্ডাস্ট্রি প্রায় 80 লক্ষ পরিবারকে কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। ই কমার্স নীতিমালা দিয়ে পরিচালিত হবে নাকি আইন দ্বারা নিয়ন্ত্রণ হবে, এ বিষয়ে খোদ সরকারি দ্বিধাদ্বন্দ্বে। এ বিষয়ে গঠন করা হয়েছে আলাদা কমিটি। এই কমিটি সিদ্ধান্ত দেবে যে নতুন করে আইন করতে হবে কিনা। বাণিজ্য মন্ত্রণালয় বলছে বেপরোয়াভাবে পরিচালিত এই ব্যবসার লাগাম টানতে কঠোর তদারকি প্রয়োজন। তবে হাজারের বেশি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেপরোয়াভাবে ব্যবসা শুরু করে কয়েকটি প্রতিষ্ঠান। অতি লাভের আশায় ফাঁদে পা দিয়ে এখন নিঃস্ব হাজার হাজার মানুষ এবং বিশ্লেষকরা পরামর্শ দিয়েছে যে নিয়ন্ত্রণের মধ্যে রেখে কার্যক্রম পরিচালনা করতে হবে। তদারকিটা শক্তিশালী করার একটা প্রক্রিয়া নেওয়া হচ্ছে যে কমার্স মিনিস্ট্রিতে আমরা আইআইটি উইং এ আরো কয়েকজন অফিসার স্টাফকে ইনভলভ করে এটা আর একটু ক্লোজলি মনিটর করা যায় কিনা। স্বাভাবিক ব্যবসায় কিন্তু প্রতারণা বা এই ধরনের অভিযোগ আছে, কিন্তু তো সিমিলার অপরাধ কিন্তু আপনার ই কমার্সেও, তাহলে ওখানে যে ধরনের পানিশমেন্ট হয়, যে ধরনের বিচার ব্যবস্থা হয়, এখানেও সেম। এখানে আসলে নতুন করে আইনের কোনো কিছু নেই, কিন্তু আইনের প্রয়োগটা জরুরি। খুব অল্প সময়ের ভিতর কিন্তু পুরো জিনিসটা করছে, অনেক মানুষ বুঝে উঠতে পারে নাই, অনেক ব্যবসায়ী বুঝে উঠতে পারে নাই, সরকারের প্রশাসনও হয়তো বা অনেক ক্ষেত্রে এগুলো বুঝে উঠতে পারে নাই। অভিযোগ এসছে, কিন্তু এত দ্রুত যে এরকম হয়ে যাবে এটা হয়তো অনেকের ধারণারও বাইরে ছিল। দলীয়করণ এবং আমলা লীগের মাধ্যমে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি বলেছেন, আমলাদের দ্বারা দেশ পরিচালনা করছে সরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। বিচার হবে, কাঠগড়াইদেরকে দাঁড়াতে হবে বন্ধুগণ, যে তারা সংবিধানকে ধ্বংস করেছে, সংবিধানকে কেটে ছেড়ে শেষ করে দিয়েছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং বাংলাদেশকে একেবারে একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্রে পরিণত করেছে বন্ধুগণ। ডিপ স্টেট। এখন তো আওয়ামী লীগ কোথায়? এখন তো সমস্ত হচ্ছে আমলা লীগ। জাতীয় প্রেস ক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। প্রেস ক্লাবের ভেতরে যে রাজনৈতিক সমাবেশ করছে তা অবৈধ ও অগ্রহণযোগ্য, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বাসভবনে ব্রিফিংয়ে বলেছেন, 90-এর পটভূমি আর 2021-এর পটভূমি এক নয়। গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি। ইউপি নির্বাচনে তথ্য গোপন ও নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন অনেকে। যারা এ ধরনের অনিয়মে জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের সাধারণত সাংবাদিক
সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন তাদের আলোচনা সভা করে থাকে, কিন্তু বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 7 বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এই মামলার রায়ে ঘোষণা করেন। তথ্য গোপনের জন্য 3 বছর, অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও 5 বছরের সাজা দেওয়া হয় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। এরই মধ্যে সাজা খাটা হয়ে গেলেও আপিল করবে বলেই জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। জেলে থাকাকালীন অবস্থায় HSBC ব্যাংক সিঙ্গাপুর থেকে 2টো ব্যাংক ড্রাফট এসছে। এই টাকাটা তার অ্যাকাউন্টে 6,79,00,000 টাকা জমা হয়েছে। এখন এই টাকার মালিক তিনি, আর আমরা প্রমাণ করতে পারলাম না, এই কথা যদি বলেন এটা তো ঠিক হলো না। 2টি ধারায় সর্বমোট 8 বছরের শাস্তি দিয়েছেন। 26-এর 2 ধারায় দিয়েছেন 3 বছর, আর 27-এর 1 ধারায় দিয়েছেন 5 বছর। তবে উনি বলছেন যে উভয় সাজা কনকারেন্টলি চলবে। আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় ইউনুস সহ 4 জনের জামিন আবেদন মঞ্জুর করেন। গত 9 সেপ্টেম্বর কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন এবং আদালত 12 অক্টোবরের মধ্যেই তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এক সপ্তাহের মধ্যে 7 জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডের জেরে এখনও উত্তেজনা বিরাজ করছে ভারতের জম্মু কাশ্মীরে। হামলার টার্গেট হওয়ায় আতঙ্কে শিখ ও হিন্দু ধর্মাবলম্বীরা। এই হামলার পেছনে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকেই সন্দেহ করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম বলছে, কর্মসূত্রে কাশ্মীরে আছেন এমন অনেক সনাতন ধর্মের মানুষই বাক্স পেটরা গুছিয়ে এখন কাশ্মীর ছাড়ছেন। আর চাপ এতটাই যে শহর ছাড়ার গাড়িও পাচ্ছেন না অনেকে। মঙ্গলবারও নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় সন্দেহভাজন 5 হামলাকারীর প্রাণ গেছে। এবারও তাইওয়ানের কাছে ফুজিয়ান প্রদেশে সামরিক মহড়া চালালো চীন। দ্বীপদেশটির সাথে চলমান উত্তেজনার মধ্যে স্থল এবং নৌপথে যুদ্ধের মহড়া দেয় বেইজিং। যদিও শি জিনপিং সরকারের দাবি, তাইওয়ানের সাথে চলমান বিবাদের সাথে এই মহড়ার কোনো সম্পর্ক নেই। বার্তা সংস্থা রয়টার্সও বলছে যে কয়েকদিন ধরেই ফুজিয়ান প্রদেশের দক্ষিণাংশে মহড়া চালানো হয়েছে। প্রতিদিনই সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। সম্প্রতি তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধ বিমান অনুপ্রবেশের পরেই দুপক্ষের এই উত্তেজনা আরও বেড়েছে। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ইরান। মজিদ নামের ওই প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সংযুক্ত রয়েছে এবং কাশিফ 1990 নামের রাডার ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে সেটি, যা স্থলভাগের পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও পরিচালনা করা সম্ভব। এই মজিদ এর মাধ্যমে নিজ আকাশসীমাকে আরও সুরক্ষিত করা হয়েছে এমন দাবি ইরানের। আইপিএলে টানা ম্যাচের কারণে ব্যাটিং সহায়ক উইকেট নাও হতে পারে সংযুক্ত আরব আমিরাতের টি-20 বিশ্বকাপে। আইসিসি ইভেন্টে সাধারণত স্পোর্টিং উইকেট হলেও এবার বোলাররা বাড়তি সহায়তা পেতে পারে, এমনটি বলছেন 2018 সালের একই ভেন্যুতে এশিয়া কাপ খেলা ইমরুল কায়েস। কারণ নর্মালি আরব আমিরাতের উইকেট খুব ব্যাটিং ট্র্যাক থাকে, আইসিসি ইভেন্টগুলোতে ব্যাটিং ট্র্যাক থাকে। তো যেহেতু অনেক খেলা হয়েছে আইপিএলে, তো এখানে উইকেটগুলো প্রপার রেস্ট পাবে না। তো আমার মনে হয় যে একটু কিছুটা হলেও মানে বোলারদের একটু অ্যাডভান্টেজ থাকবে। টি-20 ক্রিকেটে পছন্দের সেরা 5 জনকে বেছে নিলেন আফগানিস্তানের পোস্টার বয় রশিদ খান। আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই তালিকায় যে কোনো উইকেটে রান করার সামর্থ্য থাকায় তালিকার শীর্ষে রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ঠান্ডা মেজাজে খেলার পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারি মারার দক্ষতা থাকায় কেন উইলিয়ামসনকে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রেখেছেন। মিস্টার 360 ডিগ্রি ব্যাটার এবিডি ভিলিয়ার্সকে আছেন তার 3 নম্বর পছন্দের স্থানে, আর পছন্দের তালিকায় 4 নম্বরে রেখেছেন বিশ্বকাপ জেতা কায়রন পোলার্ডকে। 5 নম্বরে আছেন হার্দিক পান্ডিয়া। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, এমনটা দাবি পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে বিসিসিআই এর আর্থিকভাবে ক্ষমতাধর, এই কারণেই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড কখনোই ভারতের সাথে সফর বাতিল করার সাহস দেখাবে না। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। 24 অক্টোবর তারা মুখোমুখি হবে।
সিলেটের জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। দুপুরে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি হিসেবে নাজমুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজ, মহানগরের সভাপতি কিশোর জাহান সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নাইম আহমেদের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কেন্দ্রীয় সদস্য হিসেবে 9 জনের নাম ঘোষণা করেন সিনিয়র নেতারা। এরপরেই একাংশের মধ্যে চরম ক্ষোভ দেখা যায়। আর সাবেক সভাপতি অভিযোগ করেন যে টাকার বিনিময়ে শীর্ষ পদ দখল করা হয়েছে। এই কমিটি প্রত্যাখ্যান করে বিকেলেই বিক্ষোভ মিছিল বের করেন তারা। কমিটিতে ছাত্রলীগের জেলা মহানগর যে 4 জন হয়েছেন প্রত্যেকেই 30 লক্ষ করে 1 কোটি 20 লক্ষ টাকার বিনিময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক 60 লক্ষ টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করেছেন। এজন্যই সংগঠনকে কুলসিত করেছেন। করোনার দীর্ঘ ছুটির পরে মাসখানেক হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে এখনো ফেনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বহু শিক্ষার্থী অনুপস্থিত। শিক্ষকরা বলছেন যে করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ ছিল এবং বাল্যবিয়ের শিকার হয়েছে অনেক ছাত্রী। জীবিকার তাগিদে অনেক ছাত্ররা কর্মসংস্থানে জড়িয়েছে, যার করে ঝরে পড়াদের ক্লাসে ফেরাতেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। কলেজ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেকের বিয়ে হয়ে গেছে, তারপর অনেকের পড়ালেখা আগাতে পারে নাই। তাদের ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে, না হলে তো তারা আসতে পারবে না। পারিবারিক চাপ বা ইত্যাদির কারণে তাদের সংসারের ধরতে হবে, তো ওই জন্য কেউ বিভিন্ন কাজে চলে গেছে। কিছু কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে বা কোনো শিক্ষার্থী তারা চাকরির সংস্থান পেয়েছে, তারা কর্মসংস্থানে নিয়োজিত আছে। সম্ভাব্য ড্রপ আউট তাদের ক্ষেত্রে খোঁজখবর নিয়ে সঠিক তথ্য নিয়ে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়, এবং আমরা আশা করছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল হব। 2017 সালে পিরোজপুরের আদর্শপাড়া এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেলের কার্যক্রম শুরু করে সমাজসেবা অধিদপ্তর, এবং সেখানে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা পড়বে এমন কথা থাকলেও কোনো দৃষ্টি প্রতিবন্ধী নেই, এবং কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হোস্টেলের পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে, যেখানে 5টি পদের বিপরীতে মাত্র 1 জন কর্মচারী আছে, এবং অযত্ন অবহেলায় সরকারের কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানে 3 জন ছাত্র ছিল, করোনার জন্য তারা বাড়িতে গেছে, ওর বাবা মা নিয়ে গেছে। যদি জনবল থাকতো তাহলে হয়তো আমরা প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাইতে পারতাম। কয়েক কোটি টাকা খরচ করে যে ভবনটি নির্মাণ করা হয়েছে সেই প্রতিষ্ঠানের অযত্ন অবহেলায় ধুলোবালি পড়ে সেই রুমগুলো আজকে বসবাসের অযোগ্য হয়ে গেছে। কেউ কেউ হয়তো বলছে আমার এলাকায় একটা বাচ্চা আছে, কিন্তু তার পরিবার অন্ধ বাচ্চা বাইরে নিয়ে রাখতে চাচ্ছে না। তো সেই সব কারণে প্রতিষ্ঠানটি আমাদের পুরোপুরি চালানো সম্ভব হয়নি। অফিসারও নেই, লোকবলও নেই। এই বছরে এসে একজন অফিস সহায়ক পদায়ন দেওয়া হলো, তো শুধু অফিস সহায়ক দিয়ে আসলে তো আমার একটা প্রতিষ্ঠান চালানো মুশকিল। শ্রদ্ধার ভালোবাসায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে 21শে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর এনামুল হককে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়ার পরে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। তাকে দেখতে অনেকেই ছুটে আসেন, স্বজন আর সতীর্থদের চোখে চিরবিদায় নিলেন তিনি। আর শহীদ মিনার থেকে বেলা 12টার দিকে ডক্টর এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েটে। সেখানে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। ব্যক্তি চলে যায় কিন্তু তার আদর্শ বেঁচে থাকে, তার চিন্তায়, তার কর্মে। তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। এটি একটি বিরল উদাহরণ আমাদের জন্য। ওনার ভাবনায়, চিন্তায়, চেতনায় বাংলাদেশের মানুষ, এর বাইরে কিচ্ছু ছিল না কখনো। কি অভিনেতা, কি নাট্যকার, কি সংগঠক, তার চেয়ে এত ভালো মানুষ আমার জীবনে আমি আসলে খুব কম দেখেছি। অভিনেতা এবং একজন বরেণ্য ব্যক্তিত্বকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এই শূন্যতা আসলে পূরণ হবে না। তো তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। চীনের শানসি প্রদেশে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় 18 লাখ মানুষ। কয়েকদিনে ভারী বৃষ্টিপাতে 70টি জেলা ডুবে গেছে। বিভিন্ন শহরে পুলিশ সদস্য সহ কমপক্ষে 7 জন মারা গেছেন, অনেকেই নিখোঁজ। চীনা গণমাধ্যম জানিয়েছে শুধু শানসি প্রদেশে 17,000-এর বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। উদ্ধার তৎপরতা চলছে এখনো। এ পর্যন্ত অঞ্চলটিতে 1,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। পর্যটকদের জন্য করোনার বিধিনিষেধ শিথিল করল
থাইল্যান্ড। 1 নভেম্বর থেকে 10 দেশের নাগরিকরা শর্ত মেনে ভ্রমণের সুযোগ পাবে থাইল্যান্ডে। দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ব্রিটেন, চীন, জার্মানি, যুক্তরাষ্ট্র সহ কম ঝুঁকিতে থাকা দেশের নাগরিকরাই প্রবেশের সুযোগ পাবেন। তবে তাদের দেয়া থাকতে হবে সেই পূর্ণাঙ্গ ডোজ করোনার ভ্যাকসিন। এমনকি ভ্রমণের আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট এবং বিমানবন্দরে নামার পরও করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ সনদ মিললেই উন্মুক্তভাবে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। বজ্রপাত নিরোধে 476 কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্ক বার্তার জন্য বিশেষ প্রযুক্তি স্থাপন এবং আশ্রয় কেন্দ্রে এই অর্থ ব্যয় হবে, এমনটি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে দুর্যোগ প্রশমন দিবস নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানিয়ে তিনি বললেন, গত 10 বছরে 2000 মানুষ বজ্রপাতে মারা গেছে। এই বিষয়টি বিবেচনা করে সরকার 3 বছর মেয়াদী প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে চায়। এবং আমাদের নাম সহ তালিকাটা আছে। 11 থেকে এ পর্যন্ত প্রায় 2000 লোক মারা গেছে। 17 এবং 18 2 বছরে 300 ক্রস করেছিল, আর বাকি সববারই 200 বা 200-র কাছাকাছি ছিল। 486 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেটা প্রথম আমরা 3টা ধাপে হেডিং আছে সেখানে। প্রথম হলো যে মানুষকে সচেতন করার জন্য আমরা সচেতনতামূলক কাজকর্ম করব। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের ঘটনার মামলার প্রধান আসামি জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বাড্ডা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মুইন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই সে তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হলে তাকে অপহরণের এমন সিদ্ধান্ত নেয়। গত 9 অক্টোবর আসামি জসিম তার সহযোগীদের নিয়ে তরুণীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। গ্রেফতারকৃত জসিমউদ্দিন দীর্ঘদিন প্রবাসী ছিল এবং প্রবাসে থেকে আসার পর থেকে এবং প্রবাসে থাকাকালীন সময়েও যে ভুক্তভোগী যে তরুণী তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তাকে বিভিন্ন সময় বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। রাজধানীর নদ্দা ও জয়পুরহাটে অভিযান চালিয়ে কিডনি কেনাবেচা চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। র্যাবের মুখপাত্রই জানিয়েছেন যে ফেসবুক পেজের মাধ্যমে এই চক্রটি প্রতারণা করে আসছিল। এ পর্যন্ত শতাধিক মানুষের সাথে তারা প্রতারণা করেছে। কিডনি নিয়ে চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এই চক্রটি ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগ করে কিডনি লাগবে এমন রোগীর তথ্য সংগ্রহ করে। পাশাপাশি যারা কিডনি দিতে চায় তাদেরও জোগাড় করে এই চক্রটি। যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন, প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। ভাসান শহরে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের সাথে UNHCR এর চুক্তি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল করেছে সাধারণ রোহিঙ্গারা। সকালে কক্সবাজারের উখিয়া উপজেলায় কুতুপালংয়ে রোহিঙ্গারা ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র্যালি বের করে তখন বলেন যে ভাসানচরে UNHCR যুক্ত হওয়াতে রোহিঙ্গাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আনন্দ র্যালি শেষে উভয় ক্যাম্পে রোহিঙ্গারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে। বান্দরবানের সাঙ্গু নদীর উপরে 110 মিটারের একটি ঝুলন্ত সেতু পাল্টে দিয়েছে দুর্গম অঞ্চল বড়মদকের চিত্র। নদী পারাপারে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ায় হাসি ফুটেছে 15 গ্রামের মানুষের মুখে এবং ঘন্টার পর ঘন্টার পরিবর্তে এখন মাত্র 5 মিনিটে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। একসময় নদী পারাপারে দীর্ঘ অপেক্ষা, এমনকি নৌকা ডুবে প্রাণহানির ঘটনাও পর্যন্ত ঘটেছে। 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম এই ঝুলন্ত সেতুর দৈর্ঘ্য 110 মিটার, প্রস্থ 1.8 মিটার। জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মিত হয়েছে। পার করতে হয়, অসুবিধা আছে। এখন এই ব্রিজ হওয়ার পরে অসুবিধা হয় না। আমাদের বড়মদা এলাকায় ঝুলন্ত ব্রিজ হওয়ার কারণে যাওয়া আসা অনেক ভালো হয়েছে। ব্রিজ হওয়ার পর আমরা প্রতিদিন স্কুলে যেতে পারি, আমরা খুব খুশি। বর্ষাকালে আমরা স্কুলে যেতে পারি, ব্রিজ হওয়াতে আমরা স্কুল যেতে পারি। চ্যালেঞ্জের সম্মুখীনের মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করেছি। ব্রিজটির মেয়াদকাল ছিল 2018 থেকে 2021 সাল পর্যন্ত। এই পাড়াবাসীরা এই ব্রিজটা ব্যবহার করে বিভিন্ন মশলা জাতীয় এবং আপনার সবজি জাতীয় ফসল নিয়ে আসে বড়মদক বাজার।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে। আগামী 20 অক্টোবর সকালে ষোলশহর জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে এই জুলুস শুরু হবে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন, এবারের জুলুসে নেতৃত্ব দেবেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মানতে এবং চট্টগ্রামের বাইরের জেলাগুলো থেকে জুলুসে না এসে নিজ নিজ জেলা সদরে আয়োজনের জন্য বলা হয়েছে গাউসিয়া কমিটিকে। খাগড়াছড়িতে এককালীন ও আর্থিক অনুদান এবং চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এর আয়োজন করা হয়। সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসু উইপ্রু চৌধুরী। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, যার ধারাবাহিকতায় পৌরসভা এলাকার 65 জনের মাঝে নগদ 3,500 টাকা, জেলার নিবন্ধনকৃত 15টি স্বেচ্ছাসেবী সংগঠনকে 4,73,000 টাকার চেক তুলে দেন। স্যুট বুট নয়, স্যুটের সাথে স্যান্ডেল পরে আলোচনার জন্ম দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সাদামাটা আরামদায়ক স্যান্ডেল পরেই হেঁটে বেড়ালেন রেড কার্পেটে। গত রোববার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেই যোগ দেন কিম জং উন। ফর্মাল ব্ল্যাক স্যুট, বার্গেন্ডি টাই, হাফ রিমের চশমা সবকিছুতেই ছিল আভিজাত্য। তবে সেসব ছাপিয়ে বিশ্বের নজর কেড়ে নিয়েছে তার ওই কালো মোজার উপরে পরা কালো জুতা। কারণ জুতার বদলে স্যান্ডেল পরলেন, তা নিয়েও তৈরি হয়েছে নানা গুঞ্জন। সামনেই পশ্চিমা উৎসব হ্যালোউইন, আর সেই উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল সবচেয়ে বড় এবং ওজনদার কুমড়ো বাছাইয়ের প্রতিযোগিতা। হাফ মুন বে শহরের 48তম আসর জয় করল 994 কেজির একটি কুমড়ো, যা উৎপাদনের জন্য ওয়াশিংটনের এক কৃষক পুরস্কার পেলেন প্রায় $20,000। 2017 সালে তিনি এই আয়োজনে অর্জন করেছিলেন 3য় স্থান। কুমড়োর নান্দনিক উপস্থাপনা, সবচেয়ে বড় কুমড়ো নিয়ে রঙিন র্যালি, নাচ গান আর পাই খাওয়ার প্রতিযোগিতায় মুখর ছিল এই গোটা আয়োজন। টানা 3য় সপ্তাহের মতো অব্যাহত আছে স্প্যানিশ দ্বীপ লাপামায় অগ্নুৎপাত। জ্বলন্ত আগ্নেয়গিরি দেখতে এখন পর্যটকরাও ছুটে আসছে, যাদের ভিড় ঠেকাতে রীতিমতো নতুন করে লকডাউন জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে লাভার তোড়ে ধ্বংস হয়ে গেছে 1100-র বেশি ঘরবাড়ি। ভূকম্পন অব্যাহত আছে। বিষাক্ত গ্যাস এবং লাভার বর্জ্যের কারণে বিপর্যয় দেখা দিয়েছে প্রাকৃতিক পরিবেশে। কর্তৃপক্ষ শঙ্কা করছে এর ফলে দীর্ঘমেয়াদী প্রভাব দেখা দিতে পারে। আর এই ছিল আমার কাছে আজকের সব খবরের সব আপডেটে। এতক্ষণ সাথে ছিলেন অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।